আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আজকের ভিডিও শুরু করতেছি। তো ভিডিওটা হলো আমার হিসাবে এই যাবৎকালের এক্সক্লুসিভ ভিডিও। আমি যেহেতু কথা দিয়েছিলাম আমি একটা ভিডিও করব, তো ভিডিওটা আসলে ইউটিউবে আমি দিয়েছিলাম, বড় হয়ে যাবে। আমি চেষ্টা করব ভিডিওটা যতটুকু সংক্ষেপে করা যায়। তো শুরু করি। আমার আজকে ভিডিওতে মূল টপিকস থাকবে হলো সোলার ব্যবহার অনুযায়ী সোলারের ক্যাটাগরি, মানে আমরা যে সোলার ব্যবহার করি এটা ব্যবহারকারীর ব্যবহার অনুযায়ী আমি ক্যাটাগরি করছি তিনটা। তারপরে আমি বর্তমানে কোন ক্যাটাগরিটা ব্যবহার করতেছি এবং এতে আমি কি ধরনের সুবিধা অসুবিধার সম্মুখীন হইতেছি সেটা আলোচনা করব। এটাই মূলত বিশদ হবে। তৃতীয় নম্বরে হইল আসলে আমার চাহিদা কি, আমি কি চাই এই সোলার থেকে, আমার অ্যাকসেপ্টেশন কি। তো এবং পরবর্তীতে রিকমেন্ডেশন থাকবে সবার জন্য এই সোলার সিস্টেমের উপরে। তো শুরু করি। প্রথম হইল ব্যবহারকারী অনুযায়ী সোলারের ক্যাটাগরি যদি বলি, আমি আমার মতে এটা তিন ক্যাটাগরিতে করেছি। একটা হইল ডিসি টু ডিসি স্মল সোলার সিস্টেম। আমরা সাধারণত এটা সবচেয়ে বেশি ইউজ করে গ্রামে, আমার নিজেরও আছে। আমরা 30 ওয়াট বা 50 ওয়াট বা 100 ওয়াটের একটা সোলার প্যানেল ইউজ করি, সাথে একটা ছোট ব্যাটারি 30 অ্যাম্পিয়ারের হোক, আর 2-3টা সোলার ডিসি লাইট, হয়তো একটা দুইটা সোলার ডিসি ফ্যান। মূলত এই ধরনের গ্রাহকগুলো সবচেয়ে বেশি। তো আস্তে আস্তে বাংলাদেশে যখন লোডশেডিং কারেন্ট বেড়ে গেল, মানুষ এটাকে চিন্তা করলো যে সোলার থেকে ডিসি থেকে এসি, মানে সোলার প্যানেল থেকে কীভাবে আমি কারেন্ট এবং আমার ঘরের জিনিসপত্র চালাতে পারি। এটা হলো 2 নম্বর এতে ডিসি টু এসি। এটা চালানো হয় উইথ আইপিএস বলেন, ইউপিএস বলেন, অথবা সোলার পিসিউ বলেন, অথবা সোলার ইনভার্টার বলেন, যেটাই বলেন, ছোট পরিসরে এটা চালায়। এই ক্যাটাগরির মধ্যে কি পড়ে? এই ক্যাটাগরির পড়বে অল্প পরিসরে। কীরকম? হয়তো ধরেন কারেন্ট চলে গেলে অ্যাজ এ ব্যাকআপ, কারেন্ট চলে গেলে আমরা ইউজ করি কি, এই হয়তো 2টা ফ্যান বা 2-3টা লাইট। এমন না যে আমরা এটা দিয়ে একেবারে আমার ঘরের সব লোড চালাইতে পারবো, লাইক ফ্রিজ, টিভি, এসি, আমার ইন্ডাকশন কুকার, তারপরে আমার সাবমার্সিবল পাম্প, এগুলো আমি আসলে পারবো না, এবং 24 ঘন্টাও না। এটা শুধুমাত্র অল্প পরিসরে আমার ব্যাকআপ হিসেবে। হয়তো আমার কারেন্টের বিল বেশি আসে, সোলার থেকে দিনে যদি আমার ব্যাটারিটা চার্জ করে রাখি, কারেন্ট যদি চলে যায় তখন 2-3 ঘন্টা চলার জন্য। তো এইখানেই আমরা আলোচনা করবো 2 নম্বর পয়েন্টটাই, কারণ আমি নিজেও এখন বর্তমানে 2 নম্বর পয়েন্ট ব্যবহার করতেছি। এখানে আলোচনাটা আমাদের বেশি হবে। আচ্ছা যাক, আমরা 3 নম্বর ইয়াতে চলে আসি। ডিসি টু এসি সরাসরি, মানে এখানে কোনো ইনভার্টার, এখানে কোনো কন্ট্রোলার, এখানে কোনো কি জানি বলে আইপিএস ইপিএস কিছু না লাগায়ও কিন্তু ডিসি টু এসি করা যায় এবং ডিসি টু ডিসি সরাসরি চালানো যায়। সেটা মূলত আইজিবিটি দিয়া করা হয়। এটাকে নতুন একটা নাম দিয়েছে এমপিপিজি, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট জেনারেশন। লাইক যেরকম এমপিপিটি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, সেম এটারে বলতে পারেন আপনি এমপিপিজি, মানে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট জেনারেশন। আচ্ছা, এটা দিয়ে বাসার সকল লোড চালানো যাবে, ইন্ডাস্ট্রিয়াল সকল লোড চালানো যাবে, যেহেতু এটার মধ্যে কোনো ব্যারিয়ার নাই, কোনো কন্ট্রোলার নাই যে সূর্য থেকে যা আসতেছে এটাকে কন্ট্রোল করতেছে, কমাচ্ছে বাড়াচ্ছে বা এটাকে কনভার্ট করতেছে, আইপিএস যেটা কনভার্ট করে যেরকম, অথবা ইনভার্টার করতেছে যেরকম, লাইক আমরা অনেকে বলি প্রোপেলার আর ইম্পেলার। প্রোপেলার কি ইম্পেলার কি, এটা এরকমই সেম কনভার্টার অ্যান্ড আপনার ইনভার্টার, দুইটা একই, শুনতে একই রকম হইও, দুইটা দুই জিনিস। আচ্ছা যাক, এখন আজকে যে আলোচনা করব আমরা মূলত আমি 2 নম্বরটা নিয়ে। আমি বর্তমানে ইউজ করতেছি 2 নম্বর ক্যাটাগরি করছি তিনটার মধ্যে আমি বর্তমানে আছি 2 নম্বর ক্যাটাগরিতে, কিন্তু আমি 3 নম্বর ক্যাটাগরিতে যেতে চাই। 2 নম্বর ক্যাটাগরিতে কি সুবিধা কি অসুবিধা সেটাই আমি আলোচনা করব এখন আপনাদের সাথে। তো আলোচনার জন্য যেহেতু আমি যে মেশিনটা ইউজ করতেছি, যেটার উপর আমার রিসার্চ বা থিওরি, আমি সেই মেশিনটার কথা দিয়েই গল্পটা শুরু করব। আমি যে মেশিনটা ইউজ করি এটা হলো জেনেসিসের অফগ্রিড সোলার পিসিও বলতে পারেন, সোলার আইপিএসও বলতে পারেন, সোলার ইনভার্টারও বলতে পারেন।
তবে এটাকে যদি সোলার পিসিইউ বলা হয় তাহলে সঠিক নামকরণ করা হবে অফ গ্রিড। যদি কেউ সোলার ইনভার্টার বলে অফ গ্রিড সোলার ইনভার্টার, আসলে এটা ইনভার্টার পুরাপুরি না। আচ্ছা, এখন তাহলে আমাকে বুঝতে হবে যে আমার 2 নম্বর সিস্টেম বলছি আমি যে ডিসি টু এসি উইথ আইপিএস অথবা ইউপিএস অথবা সোলার পিসিইউ। এতে আমি কি করি, আমি সোলার থেকে যতটুকু শক্তি ততটুকু আসলে 100% ইউজ করতে পারি না, সিস্টেম লস হয়। তারপরে আমি আমার ইচ্ছা মতো চালাতে পারতেছি না। যেমন আমার ইচ্ছা হইল কি, সোলার থেকে যখন সকালবেলা রোদ উঠবে সোলার থেকে 100% পুরা শক্তিটাই আমি ইউজ করবো, ম্যাক্সিমাম পাওয়ার। কিন্তু এখানে তো আমার পুরাটা আমি ইউজ করতে পারতেছি না, মাঝপথে আমার এটা কন্ট্রোলারে নষ্ট করতেছে। কন্ট্রোলার থেকে আবার আইপিএস এটাকে কনভার্ট করতেছে 12 ভোল্ট বা 24 ভোল্ট থেকে 220-তে কনভার্ট করতেছে। কনভার্টার এখানে পাওয়ার লস হচ্ছে। তারপরে আরও অনেক সমস্যা আছে। তো আমি যেটা দিয়ে উদাহরণ দিচ্ছি জেনেসিস, এটা হলো একটা অফগ্রিড সোলার ইনভার্টার। তো এর মধ্যে এটার ব্যাপারে বলার আগে একটু বলে নিই। যেমন আইপিএস আছে কয়েকটা ক্যাটাগরি আছে, স্কোয়ার ওয়েভ আছে, মডিফাই স্কোয়ার ওয়েভ আছে, বা মডিফাই সাইন ওয়েভ বলি আমরা, পিওর সাইন ওয়েভ বলি, অথবা অনলাইন ইউপিএস এর মধ্যে আছে অনলাইন ইউপিএস, অফলাইন ইউপিএস, ইনভার্টারের মধ্যে অনলাইন ইনভার্টার, অফলাইন ইনভার্টার। হ্যাঁ, এগুলোর মধ্যে যত ঝামেলা আসবে ততই মনে করবেন যে পাওয়ার লস। আর এগুলো যখনই ইনভার্ট করে বা কনভার্ট করে এটার মধ্যে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়ার কারণেও কিন্তু এটার পারফরমেন্স কমে যায়। জায়গায় জায়গায় কন্ট্রোল করাতে আমার সিস্টেম অনেক লস হয়। এখানে আমি সোলার থেকে শতকরা 60% 65%ও হয়ে যায়, মানে ইউজ করতে পাইতে কষ্ট হয়ে যায়। কারণ আমাদের টার্গেট হলো, যেমন আমি আমার বাসায় কল করতে চলে আসবে, এখন আমি আলোচনায় চলে আসতেছি। এখন জেনেসিসে অফগ্রিড এটা হলো মূলত মডিফাই সাইন ওয়েভ। এই যে আমরা এটা দেখতেছি মানে স্কোয়ার ওয়েভ, এটা হলো স্কোয়ার ওয়েভ। আর এটাকে একটু মডিফাই করা হয়েছে, এটাকে এইভাবে মডিফাই করার পরে এরকম হয়েছে। আর ফিউজ সাইন ওয়েভ কীরকম, লাইক এরকম। হ্যাঁ, উদাহরণটা দেখালাম ফিউজ সাইন ওয়েভ এরকম। এখানে আমি যখন আমার এই আইপিএসটার আউটারে একটা এসপিডি লাগাইছি, মানে সরি এসপিডি না, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কন্ট্রোলার। কারণ লাগাইছি কেন, এটাই বলতেছি যে এই যে আমি যখন আমার এই আইপিএস এর বাইরে মানে আউটার সাইডে যখন আইপিএস থেকে 220 আউট হয়, সেখানে কি করছি আমি একটা ভোল্টেজ প্রোটেক্টর এবং অ্যাম্পিয়ার কন্ট্রোলার লাগাই দেওয়ার পরে আমি যেটা দেখতে পারলাম সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি। সেটা হলো কীরকম দেখেন, ওটার মধ্যে যখনই আইপিএসটা স্টার্ট হওয়ার সাথে সাথেই সে স্টার্টিং হয় 280 ভোল্টেজে। তারপরে হলো ওটার কিন্তু আসলে পিক ভোল্টেজ যেটা আমরা চোখে দেখি না, পিক ভোল্টেজ থাকে হইল 330 বা তারও উপরে হবে। কিন্তু আমরা যেটা চোখে দেখি বা ডিভাইসে ধরতে পারে, আমার যে ভোল্টেজ প্রোটেক্টর ডিভাইস সে ধরছে যে হাইয়েস্ট ভোল্টেজ ওটাতে উঠে স্টার্টিং হওয়ার সাথে সাথেই ওর ভোল্টেজ উঠে 280 ভোল্ট। এরপরে আস্তে আস্তে এটাকে মনে করেন মোটামুটি 10-20 সেকেন্ড পরে বা একটু পরে 30 সেকেন্ড পরে সে আস্তে আস্তে এটাকে রেগুলেট করে, ভোল্টেজটাকে রেগুলেট করে 250 ভোল্টেজে নিয়ে আসে। এই যে একটা সাইকেল যখন স্কোয়ার বা মডিফাই স্কোয়ারে কাজ করে, এই সাইকেলটাতে কিন্তু 3 ধরনের ভোল্টেজ। আর এসি ভোল্টেজ কখনো আসলে কনস্ট্যান্ট থাকে না, এটা সবসময় আপ ডাউন করে। তো এর পিক ভোল্টেজ যেটা আমরা চোখে দেখি না সেটা তো 330। নর্মাল আরএমএস ভ্যালু যেটাকে বলে আরএমএস ভ্যালু সেটা 280 আমি মনে করি। স্টার্টিং ভোল্টেজ 280-র উপরে, 280 শুরু, মানে শুরুতেই 280 দিয়ে শুরু হয় তারপরে কমে। আর এটার অ্যাভারেজ ভ্যালু হবে হলো 250-এর নিচে। এটা হয় সাধারণত 232 থেকে 240-এর মধ্যে থাকে। আর স্কোয়ার ওয়েভে আর এই পিওর সাইন ওয়েভের মধ্যে কিন্তু তিনটার মধ্যে 3 ধরনের আছে, সুবিধা অসুবিধা আছে। এই 3 ধরনের সুবিধা অসুবিধাটা আমি আগে একটু বলে নিই। সেটা হলো এরকম যে আপনার স্কোয়ার ওয়েভের মধ্যে এই যে ওয়েভটার মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে, সুবিধাও আছে অসুবিধাও আছে। এটার মধ্যে অর্ধেক সুবিধা অর্ধেক অসুবিধা, এটার মধ্যেও সুবিধা আছে অসুবিধাও আছে। এখন আসেন সুবিধা অসুবিধাগুলো বলি। যেমন আপনি যদি পিওর অনলাইন ইউপিএস সিস্টেম ইউজ করেন তাই এটা পাওয়ার লেস হবে অনেক বেশি, কিন্তু
ভোল্টেজ সঠিক থাকবে, একেবারে কখনোই আপনার ভোল্টেজ আপ ডাউন করবে না, কনস্ট্যান্ট ভোল্টেজ থাকবে, কিন্তু পাওয়ার লস বেশি হবে। হ্যাঁ, যদি আপনি অনলাইন ইউপিএস ইউজ করেন, আপনি যদি ফিউজ সাইন ওয়েভ ইউজ করেন, লাইক এটা, এই সাইন ওয়েভটা যদি ইউজ করেন, মানে সাইন ওয়েভ মেশিন যদি ইউজ করেন, তাতে সুবিধা হইব কি, তাতে হইব পাওয়ার লস হবে, কিন্তু ভোল্টেজ মানে একেবারে কনস্ট্যান্ট না থাকলেও অন্তত আপ ডাউন করবে, খুব বেশি না, অল্প কিছু, হয়তো 8-10-এর মধ্যে ভোল্টেজ আপনার লোডের সাথে নির্ভর করে আপ ডাউন করবে। আর যদি আপনি মডিফাই স্কোয়ার ওয়েভ ইউজ করেন, এটা কিন্তু আমরা বাদে দিয়ে দিছি, স্কোয়ার ওয়েভ নিয়ে আলোচনাই করবো না, এর মধ্যে অনেক সমস্যা, তাই আমরা মডিফাই স্কোয়ার ওয়েভের সুবিধাগুলো বলি। এটাতে পাওয়ার এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি, হ্যাঁ, পাওয়ার ব্যাকআপ অনেক বেশি পাওয়া যায়, কিন্তু হাই ভোল্টেজ লো ভোল্টেজ নিয়ন্ত্রণ করাটাই ট্রাপ, এই একটা জিনিস। কিন্তু এই হাই ভোল্টেজ লো ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু জেনেসিসে একটা এটাকে বলতেছে ফেজ কারেকশন, অটো ফেজ কারেকশন, মানে ক্যাপাসিটার এবং রেজিস্টারের দিয়ে আউটারে। এখন এই স্কোয়ার ওয়েভে কাজ করে, এটার পারফরমেন্স অনেক কিছুর উপর নির্ভর করে। এক হইল আপনার যে ব্যাটারি থেকে ভোল্টেজ আসতেছে বা সোলার প্যানেল থেকে যে ভোল্টেজ আসতেছে, এটা কত আসতেছে। হ্যাঁ, ব্যাটারি ভোল্টেজ যখন আস্তে আস্তে ধরেন যখন কমতে থাকে, ধরেন আপনার যদি 12 ভোল্টেজের মেশিন ধরেন, এটা যখন 11 ভোল্টেজ বা 10 ভোল্টেজে আসে, যত ভোল্টেজ কমতে থাকে এর আউটডোর ভোল্টেজ কিন্তু কমে যায়, আস্তে আস্তে কমতে থাকে। এটা যতই গরম হইতে থাকবে, হিটের একটা সমস্যা আছে, যত বেশি গরম হবে তত বেশি এটা পারফরমেন্স আস্তে আস্তে কমে যাবে এবং আপনার ব্যাটারিকে বেশি খরচ করবে। যত কম হিট হবে তত কম খরচ করবে। তো এখন দেখা যাচ্ছে আপনার যখন আপনি সোলারের সাথে ইউজ করতেছেন, এটা সোলারের পাওয়ার যখন সবচেয়ে বেশি থাকে, মানে আপনি যদি 12 ভোল্টেজের জায়গায় দেখা যায় 14.4, 5, 6, 8, 15 উঠে, ধরুন 15 পুরো উঠে না, 14.8 পর্যন্ত উঠে। আপনি যদি সেট আপ দেন 14.8-এ যেরকম ভোল্টেজ পাওয়ার পরে যেরকম আউটপুট দিবে, কিন্তু 12 ভোল্টেজে কিন্তু সেরকম আউটপুট দিবে না, তখন কিন্তু সে ব্যাটারি থেকে অনেক খরচ করবে, কিন্তু আউটপুট দিবে কম, ব্যাটারি ড্র্যাগিং করবে বেশি। সেম এটা যেরকম একটা সমস্যা, যেমন ইনপুট ভোল্টেজ যেরকম ডিসি ভোল্টেজ বেশি হয়ে যায়, আউটপুট সে বেশি ভোল্টেজ দিবে, ডিসি ভোল্টেজ কম হয়ে যায়, আউটপুট ভোল্টেজও তার কমে যাবে। এটা যেরকম একটা সমস্যা করা হবে, সেম এর আউটারে যখন লোড যত বাড়বে ততই এর ভোল্টেজ কমতে থাকবে, আবার লোড যত কমতে থাকবে ততই এর ভোল্টেজ মানে বাড়তে থাকবে। লাইক যেটা বললাম যে 280-তে সে স্টার্ট হয়, যদি কোনো লোড নাই, ধরেন আপনার ঘরে কোনো লোড চলতেছে না বা অল্প লোড চলতেছে, তখন তার ভোল্টেজ কিন্তু থাকবে মোটামুটি 245, 240, 42 এরকম। বা জেনেসিস মেশিনে হয়তো এই রেগুলেশন মানে ফেজ কারেকশন করার কারণে, অটো ফেজ কারেকশন করার কারণে এটা 250-এর নিচে থাকবে। কিন্তু যখনই আপনি আস্তে আস্তে লোড বাড়তে থাকবে ঘরের, তখন আপনার ভোল্টেজ কমতে থাকবে। এটা তো কিন্তু একটা সমস্যা। আরও একটা সমস্যা আছে হলো আপনার ঘরে কিন্তু শুধুমাত্র আপনি যে লোডগুলো চালান, লোডগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা জানেন কিনা জানি না, ক্যাটাগরিটা আমি আপনাদেরকে বুঝাই। একটা মেশিনে আপনার যে লোড চালায়, আমাদের ঘরের মধ্যে লোডগুলো রেজিস্টিভ লোড আছে, ইন্ডাকটিভ লোড আছে। এই ইন্ডাকটিভ লোড আর রেজিস্টিভ লোডের কারণে লিডিং ফ্যাক্টর ভাবে একটা জিনিস আছে, লেগিং ফ্যাক্টর বলতে একটা জিনিস আছে। এগুলোরে আবার এই দুইটারে সমতা করার জন্য, কারেকশন করার জন্য রেজিস্টর এবং ক্যাপাসিটারের সমন্বয়ে যে ফেজ কারেকশন ভোল্টেজটা বা ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করাটা, সেটাকেই নাম দিয়েছে অটো ফেজ কারেকশন। তো আপনার ঘরে তো মনে করেন রেজিস্টিভ লোড আছে, এটাতে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন ইন্ডাকটিভ লোডগুলো চলে তখনই কিন্তু সমস্যাটা হয়। কীরকম আমি বুঝাই, উদাহরণস্বরূপ হলো আমার বাসায় 3টা ফ্রিজ আছে, নর্মাল ফ্রিজ, ইনভার্টার ফ্রিজ না, এক একটা 262 লিটারের করে। ধরেন এই ইন্ডাকটিভ ফ্রিজগুলো, এগুলোতে কম্প্রেসর, তো নর্মাল কম্প্রেসর আছে, এটার ইন্ডাকটিভ লোড বলে, বা ফ্যান আছে যে উপরে যে ফ্যান চলে, অথবা পানির মোটর আছে, এগুলো হলো ইন্ডাকটিভ লোড। এই ইন্ডাকটিভ লোডের একটা ক্যারেক্টার আছে, এটা হলো যখন স্টার্টিং হয় তখন এর ভিতরে যে কয়েলটা ঘুরে, বা মোটর, কম্প্রেসরের মোটর বা ফ্যানের মোটর বা এই কয়েল যেটাই বলেন, এটা যে স্টার্টিংয়ের সময় যে একটা শক্তি বা একটা ওয়াট টান দেয়, কন্টিনিউয়াসলি কিন্তু সেই ওয়াট টান দেয় না। কীরকম মনে করেন
একটা নর্মাল ফ্রিজের বড়গুলো আর কি, যেগুলো আমি 260 বা 262 লিটার বলছি, ওর স্টার্টিং ওয়াট হইল মোটামুটি 900 থেকে 1200 ওয়াট। এখন ধরেন আমার বাসায় 3টা ফ্রিজ, এটা যদি আমি সোলার থেকে চালাইতে চাই, তিনোটা যদি অ্যাট এ টাইম একই সময়ে স্টার্ট হয়, তাই যে আমি যদি 1000 করেও ধরি, তাই যে 3টার জন্য 3000 ওয়াট ওয়াট। এই 3000 ওয়াট ওয়াট সে মোটামুটি 8-10 সেকেন্ড বা 30 সেকেন্ড, ধরেন সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড অথবা সর্বনিম্ন 5-6 সেকেন্ডের জন্য এই ওয়াটটা টান দিবে সে মেশিন থেকে। এখন আমার মেশিনটা হইল 2000 ওয়াটের, ঠিক আছে, আমার মেশিনটা 2000 ওয়াটের, কিন্তু আমার ওই 3টেই ফ্রিজ যখন একসাথে অ্যাট এ টাইম স্টার্ট হবে, তখন তার ইন্ডাকটিভ লোড হয়ে যাবে প্রায় 3000। এবং এই সময়টা অনেক সময় দেখা যাবে আমার ঘরে ফ্যানও অন করা আছে, ফ্যানেরও তো একটা লোড আছে, সেও একটা ইন্ডাকটিভ লোড। তো এই সময়কার লোড আর কিছুক্ষণ পরে যখন ফ্রিজগুলো অন হয়ে যায়, তখনকার লোডে কিন্তু অনেক তফাৎ। মনে করেন আমার ঘরে আমি দেখছি স্টার্টিং লোড মনে করেন যদি হয় 8 অ্যাম্পিয়ার, তাই যে কনস্ট্যান্ট লোড হইল মাত্র 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার। তখন 3 অ্যাম্পিয়ারে আমার ঘরের লোড হয় কত? নর্মাল আমার ঘরের নর্মাল লোড কন্টিনিউয়াস লোড হইল 500 থেকে 600 ওয়াট। কিন্তু আমার স্টার্টিং লোড এই যে ফ্রিজ 3টা যদি একসাথে স্টার্ট হয়, তাইও মোটামুটি 8 অ্যাম্পিয়ারের উপরে চলে যায়। তার মানে প্রায় মনে করেন হিসাব অনুযায়ী কয়েক সেকেন্ডের জন্য ওইটা 3000-এর উপরে ছাড়া যাচ্ছে ধরেন, বা 3000। তো এই 3000 ওয়াট লোড এই কয়েক সেকেন্ড সহ্য করার মতো এই ইউপিএসটা, মানে এই যে আমি যে আইপিএসটা ইউজ করতেছি, তার এটা সহ্য ক্ষমতা করার মতো তার শক্তি থাকতে হবে। আর এই শক্তিটা থাকার জন্য কি করা হয়, আইপিএসটা যখন আমার জন্য যখন বানানো হয়, সব কোম্পানি, আমার জন্য না, এই আইপিএসটার মধ্যে কি করা হয়েছে, এই আইপিএসটার বিশেষত্ব হইল এটা 2.5 কেবি 2000 ওয়াট 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ার এমপিডিসি। তাই এটার মসফেট হইল 260N IRFP 260N, যেটা 8 দুগুণা 16টা লাগানো আছে এখন। তো 16টা হইল 4800 ওয়াট। আমার মেশিন কিন্তু 2000 ওয়াট, কিন্তু ওকে 4800 ওয়াটের ওর ক্যাপাসিটি মসফেট লাগানো হয়েছে। এবং ওর ট্রান্সফরমার হলো পিওর কপারের 7/1 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি, তার মানে বাইরে এটা 3 থেকে 3.5 কিলোওয়াটের মতো। কিন্তু ওর ওই যে বললাম না ব্রিজ ফেস কারেকশনের জন্য ওর ওখানে 4.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দেওয়া আছে আর 90 ওহমের রেজিস্টার দেওয়া আছে। এতে কি হয়, এতে কিন্তু আমার বিদ্যুৎ, এই ক্যাপাসিটার কি করে, বিদ্যুৎটাকে ফিল্টার করে, আর রেজিস্টার কি করে, বিদ্যুৎটাকে খরচ করে। এই দুইটার সমন্বয়ে ভোল্টেজটাকে একটা স্টেবল কন্ডিশনে রাখতে চেষ্টা করা হয়। আর এই যে 4800 ওয়াটের মসফেট কেন দেওয়া হয়েছে, ওই যে ইন্ডাকটিভ লোড যখন টান দিবে, সে যেন এই কয়েক সেকেন্ডের জন্য 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড যেন 4800 ওয়াট ক্ষমতা দিতে পারে ইনস্ট্যান্ট, সেই জন্য করা হয়। এত কিছু করার পরেও আমার কিন্তু আইপিএস পুড়ে গেছে একবার। তো পুড়ে যাওয়ার পিছনে আমি চিন্তা করছি কেন পুড়বে, অনেক রিসার্চ করছি। রিসার্চ করার পরে আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে হয়তো আমার 3টা ফ্রিজ একসাথে স্টার্ট হয়ে গেছে। আর স্টার্ট হওয়ার পরে সে কী করছে, অধিক লোড টান দিছে। এই অধিক লোডটা আমার আইপিএস সহ্য করতে পারে নাই, যার কারণে সে পুড়ে গেছে। এখন পরবর্তীতে আমি চিন্তা করলাম, তাই এই অধিক লোড, কারণ আমি তো আমার ঘরের লোড হইল 500 থেকে 600, আমার মেশিনের ক্ষমতা হইল 2000 ওয়াট। এখন আমি 2000 ওয়াটের মেশিন কিনে কি আমি সবসময় 500-600 ইউজ করবো নাকি? আমি তো চেষ্টা করবো 2000 ওয়াটের মেশিন থেকে ন্যূনতম অ্যাটলিস্ট তো 1500 ওয়াট চালাবো আমি কনস্ট্যান্ট। তো অ্যাটলিস্ট 1500 ওয়াট কনস্ট্যান্ট চালাইতে হইলে আমি কি করলাম, একটা বুদ্ধি করলাম কি, এর আউটারে আমি একটা সেফটি ডিভাইস লাগাই দিলাম, যেটা আমার এইটা থেকে আউট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারকে নিয়ন্ত্রণ করবে। এখন এইটা করতে যায় আমি যখন ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে গেলাম, দেখলাম যে এই মেশিনে এই সমস্যাটা হয়। সেটা কি, সেটা হলো আমার হাই ভোল্টেজ আমাকে 280-তে সেট আপ করতে হচ্ছে। কারণটা কি, আমার এই মেশিন যখন স্টার্টিং হয় তখন 280 দিয়ে স্টার্ট হয়। এখন আমি যদি 280-র নিচে ভোল্টেজ রাখি, তাই আমার এই সেফটি ডিভাইস কি করে, এই এটার আউটপুটকে আটকায় দেয়, ঘরের মধ্যে যাইতে দেয় না, তখন আমার মেশিনটা অন হইতে পারে না। আবার আমি অ্যাম্পিয়ারকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু আমি ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারতেছি না। যার কারণে আমাকে আমার ওই সেফটি ডিভাইসের ভোল্টেজ সেট আপ করতে হয়েছে
লো ভোল্টেজ সেট আপ করতেছে, লো ভোল্টেজের ওখানে একটা সমস্যা আছে, সেটা হলো এই মেশিনের একটা সুবিধা আছে, সুবিধা ওইটা হলো নো লোডে যে কী করে অটোমেটিক মেশিনটা অফ হয়ে যায় অটোতেই। অফ মানে কি এ সাইলেন্ট হয়ে যায়, আমরা যেরকম মোবাইলের লাইট আপনার কোনো কাজ না করলে 15 সেকেন্ড পরে সাইলেন্ট হয়ে যায়, এই মেশিনটার মধ্যে সেম একটা মানে লজিক আছে, এআই টুলস যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে কী করে নির্দিষ্ট সময় যদি আপনি মেশিনে কোনো লোড না টান দেয়, সে কী করে মেশিনটাকে সাইলেন্ট মোডে নিয়ে যায়, তখন ভোল্টেজ চলে আসে মনে করেন 160-170 বা আরও কমে, আর আউটপুটে ওয়াটও কমে যায়, যাতে করে আপনার ব্যাটারি থেকে নো লোড না খরচ হয়। এই জন্য আমি আমার ওই কন্ট্রোল যে সেফটি ডিভাইসে ভোল্টেজ প্রোটেক্টরে লো ভোল্টেজ রাখতে হচ্ছে 160 বা তার নিচে, হাই ভোল্টেজ আবার আমি রাখতে হচ্ছে 280। কিন্তু আপনাদের জানতে হবে যে সিঙ্গেল ফেজের জন্য বা 220 ভোল্টেজের জন্য সর্বনিম্ন সেফটি বা সর্বোচ্চ সেফটি ভোল্টেজ কত। এখান থেকে এখন এই যে স্টার্টিং ভোল্টেজ যেহেতু আমার 280 ভোল্ট আসতেছে, পিক ভোল্টেজ 300 থেকে 330, তারপর ইন্ডাকটিভ লোডের কারণে আমি চাইলেও আমার ম্যাক্সিমাম লোড বা স্ট্যান্ডার্ড লোড আমি ইউজ করতে পারতেছি না, আমি লোড ওই 500-600, কিন্তু স্টার্টিং সে তো 2.7 মানে 3000 ওয়াট বা 2700 ওয়াটের মতো টান দেয়। ফেজ কারেকশন বোর্ডের ওখানে সে আমার বিদ্যুৎ খরচ করতেছে কিছুটা হইলেও, যদিও সেটা ভোল্টেজটাকে ফিল্টারিং করতেছে কারেন্টটাকে, কিন্তু রেজিস্টারটা আবার আমার কিন্তু নো লোড মানে না চালাই রাখলেও মোটামুটি 90 ওয়াট লোড খরচ হবে। আপনি কোনো কিছু লোড না চালাইও ওই যে ফেজ কারেকশন বোর্ডের জন্য 90 ওহমসের রোধ এবং ওই 4.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের কারণে আপনার মোটামুটি 90 ওয়াট লস হবে, মানে প্রায় আপনি 3টা এলইডি লাইটের সমান খরচ হতেই থাকবে কন্টিনিউ। এর মধ্যে আবার কয়েল আছে। এখন এখানে আরও একটা সমস্যা হচ্ছে কি, ভোল্টেজ রেঞ্জ আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। নো লোডে এক ধরনের ভোল্টেজ আর স্টার্টিংয়ে এক ধরনের ভোল্টেজ, তারপরে আপনার ওই হাই ভোল্টেজ ওই যে যেটা বললাম ব্যাটারিতে হাই ভোল্টেজ আসে, এই আউটপুটেও হাই ভোল্টেজ আসে, ব্যাটারিতে লো ভোল্টেজ কমতে থাকে, আউটপুটেও লো ভোল্টেজ কমতে থাকে। এখন আমাদের প্রশ্ন হইল সিঙ্গেল ফেজ কারেকশনে সিঙ্গেল ফেজে 220 ভোল্টের হোমে সেফটি ভোল্টেজ কত, এটা আমি অনেক খোঁজাখুঁজি করে দেখছি 260, কিন্তু আমার মেশিনটা স্টার্টিং হয় 280-তে। তারপরে সে 30 সেকেন্ড পরে বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিট পরে আস্তে আস্তে করে স্টেবল করে সেটা 250-এর নিচে নিয়ে আসে। নর্মালি থাকে 232 থেকে 242-এর মধ্যে। হ্যাঁ, এটা হলো তার স্টেবল কন্ডিশন যেখানে নিয়ে আসে। তারপরে এখন এই যে এই ফিল্টার বোর্ডের যে রেজিস্টার বা ক্যাপাসিটারগুলো লাভ ক্ষতি, এখন আমার যখন সোলার থেকে চলতেছে তখন আমার ফিল্টার বোর্ড দরকার আমি মনে করি। যখন আমার এসি থেকে কারেন্ট থেকে চলবে তখন তো আমার ফিল্টার বোর্ড দরকার নাই। তাহলে আমার ফিল্টার বোর্ডটা এমন পজিশনে লাগাইতে হবে যখন সে এসি থেকে আমার ঘর চলবে, তখন আমার এই ফিল্টার বোর্ডের রেজিস্টার ক্যাপাসিটার বন্ধ থাকবে, কোনো কাজ করবে না। আবার যখন আমার কারেন্ট চলে যাবে বা সোলার থেকে আমি চালাবো, তখন আমার ফিল্টার বোর্ড এবং রেজিস্টার ক্যাপাসিটারগুলো কাজ করবে। তাই কোন পজিশনে রাখতে হবে এটাকে রাখতে হবে আমার রিলের আউটসাইডে, মানে রিলে যেখানে হবে ওটার ভিতরের সাইডে রাখতে হবে। আচ্ছা, স্টার্টিং লোড কন্টিনিউয়াস লোড ম্যানেজমেন্ট কীভাবে করবো? এখন আমার মেশিন আমার আইপিএস ফ্রিজগুলোর স্টার্টিং লোড করে যায় ধরেন 2700 থেকে 3000 ওয়াট, কিন্তু আমার কন্টিনিউয়াস লোড চলবে 500 থেকে 600। এটাকে আমি তো ম্যানেজমেন্ট করতে পারতেছি না। ম্যানেজমেন্ট মানে কি, আমি চাইলে 1500 ওয়াটও ইউজ করতে পারতেছি না, আবার আমার সোলার থেকে দেখা যাচ্ছে 1500, 1600, 1800 ওয়াট, যেমন আমার মানে 2200 ওয়াট প্যানেল আছে, এর মধ্যে 1100 ওয়াট হইল ফাটা প্যানেল, 1100 ওয়াট হইল ভালো প্যানেল। তাতেই আমার মোটামুটি ভালো রোদ্রে আমার 1600-1800 ওয়াট উৎপন্ন হয়, কিন্তু আমি খরচ করতে পারতেছি মাত্র 560 থেকে 560 বা 600। ওই সময় দেখা যায় আমার হাই ভোল্টেজ আসার কারণে আমার ফ্রিজের যত লাইট আছে ফ্রিজের ভিতরে সব কাঁপাকাঁপি করে, কারণ পিডাব্লিউএম সার্কেল তখন এত উৎপন্ন হয় বিদ্যুৎ, সেটা খরচ করতে পারতেছি না। তো এটার মধ্যে একটা সামঞ্জস্য আমি করতে পারতেছি না। তারপরে ওই যে বললাম না, অটো রিলে বা ব্রিজ রেকটিফায়ারের পজিশনটা কোন জায়গায় হবে, ওভারঅল আরও কি কি কারেকশন করা যেতে পারে বা আপডেট বা মডিফিকেশন। আমার কাছে মনে হয়েছে জেনেসিসের যে ওভার অ্যাম্পিয়ার বা ওর যে সেন্সর হিটিং ইস্যু তারা কিভাবে করে, এটা হলো আপনার যতটুকু টানার কথা অ্যাম্পিয়ার
তার ডাবল টানলে তখন সে এটাকে ওভারহিট বা শর্ট সার্কিট দেখাবে। কিন্তু এটার মধ্যে অল্প কিছু টাকা খরচ করলে ওর পাশাপাশি একটা হিটিং মনিটর সেন্সর দেওয়া যাইতে পারতো, আমার কাছে মনে হয়েছে। তারপরে এটার মধ্যে কুলিং সিস্টেমটা আরও সুপার কুলিং করা যেতে পারে, কারণ হিটের কারণে কিন্তু অনেক পারফরমেন্স কমে যায় একটা মেশিনের। যত হিট হবে তখনই বাস্ট হবে। আর একটা মেশিন যদি হিট না হয়, আপনি যদি ওটাকে পর্যাপ্ত পরিমাণ কুলিং করতে পারেন, তাই আপনি ফুল লোড চালাইলে ওর কিছুই হবে না, ও অনেক দিন টিকবে। যেমন আমার মেশিনটা ওভারহিটের কারণে নষ্ট হয়েছে, আমি নিশ্চিত। কারণ হইল যখন সে চলছে সে লোড বেশি টানছে, আর লোড বেশি টানার কারণে সে ওভারহিট হয়েছে, ওভারহিট হয়ে সে পুড়ে গেছে। তো আমি যদি ওখানে সুপার কুলিং মানে ওটাকে সুপার কুলিং ফ্যান ইউজ করে বা আরও কোনো একটা সিস্টেমে যদি ওখানে কুলিং রাখতে পারতাম, আমার মেশিনটা নষ্ট হতো না। এবং এটা হিটিং মনিটর, তখন যদি আমার হিট মনিটর করে যদি হিটিং একটা নির্দিষ্ট টেম্পারেচার পরে অটো কাট আপ করে দিতে পারতো, তাই যে আমার এটা হতো। ওভার এম্পিয়ারে তো কখনো এটা আসলে ওভার এম্পিয়ার ডাবল এম্পিয়ার যায়ও না, আর ওটা হিটিং ইস্যুও দেখাবে না। আমি মনে করি এখানে আপডেট করতে হবে জেনেসিসের। হ্যাঁ, আর নির্দিষ্ট আউটপুট ভোল্টেজ এটা সম্ভব না, এটা শুধু অনলাইন ইউপিএসি সম্ভব। তারপরেও চেষ্টা করা হয়েছে ভোল্টেজটাকে রেগুলেট করার জন্য। এখন এত কিছু মানে আলোচনা করার পরে আজকে আমি যেটা বুঝতে পারলাম বা বর্তমানে যেটা চলতেছে বাংলাদেশে, এই যে ডিসি যে ট্রান্সফরমার, সোলার ইনভার্টারগুলো বলে, অথবা গো টু ইনভার্টার, অথবা পাকিস্তান গত 9 মাস থেকে 1 বছর ধরে সোলার ইনভার্টার উৎপন্ন করতেছে। ওগুলোর মধ্যে কোনো কন্ট্রোলার, কোনো এই আপনার কি কয় এমপিপিটি কন্ট্রোলারই বলেন বা কোনো কন্ট্রোলারই নাই। নর্মাল ওটার মধ্যে যেটা আছে সেটা নর্মালভাবে কি করে, এই সোলার থেকে যেটা আসে সেটা সরাসরি আইজিবিটি দিয়া এবং কয়েলের মাধ্যমে এটাকে এই ডিসি থেকে এসিতে রূপান্তর করে এটাকে অনেকগুলো ক্যাপাসিটার লাগাইয়া ফিল্টারিং করে মনে করেন যে আউট নেয়। আর যারা এসি শেয়ারিং দেয় তারা এখানে একটা ব্রিজ রেকটিফায়ার দিয়ে করে। এখন ব্রিজ রেকটিফায়ারটার অবস্থানটা ঠিক এমন জায়গায় হতে হবে যে যখন আমার এসিতে চলবে, এই এসি থেকে আইসা এখান দিয়ে রিলে দিয়া এদিকে আউট হয়ে গেল আমার। তাই আমার যে এই ক্যাপাসিটার বা রেজিস্টার এখানে যে ভোল্টেজ রেগুলেট করার জন্য যে কাজটা হয়েছে সেটা আর কাজ করতেছে না এখানে। কারণ সে তখনই কাজ করে যখন সোলার থেকে পায় দিনের বেলায় এখানে আইজিবিটির মাধ্যমে কয়েলের মাধ্যমে যত ইচ্ছে আপনি ইউজ করেন, ভোল্টেজ বেশি আসুক কম আসুক সে এখান থেকে করে এদিক থেকে দেবে। আর এখানে ব্রিজ রেকটিফায়ার ইউজ করা হয় জাপানি। এতে কি হয়, আপনার এখান থেকে যদি পর্যাপ্ত না পায় সে অটোমেটিক এখানে এসি শেয়ারিং করে নেয়। এসি শেয়ারিং বলতে এখানে এমন না যে এখান থেকে কিছু টানতেছে এখান থেকে কিছু টানতেছে, এরকম না। কিন্তু যেমন জেনেসিসও না, এমন না যে সোলার থেকে এরকম আসতেছে, সোলার থেকে কিছু শেয়ার করতেছে এসি থেকে শেয়ার করতেছে, মোটেও না। জেনেসিসও কি করতেছে, এখানে এই লাইনের ভিতরে ব্যাটারি কানেকশন এখানে রেখে দিচ্ছে। সে কি করে, সোলার থেকে যদি পর্যাপ্ত না পায় তখন এই যে ব্যাটারি থেকে নিয়ে সে শেয়ার করে আপনার সাথে। আর এসিতে এখানে শুধু শিফটিং হয় রিলের মাধ্যমে, কি হয় এসি নয় সোলার। এমন না যে এসি অর্ধেক সোলার অর্ধেক, এরকম না। কিন্তু এখানে কি করে, সোলার থেকে যা আসে বেশি আসে এদিকে আপনি ইউজ করতেছেন আর এদিকে ব্যাটারিতে ঢুকতেছে। যখন আপনার সোলার কমে যাচ্ছে বা রোদ কমে যাচ্ছে তখন সে কি করে, একটা নির্দিষ্ট পরিমাণ এই ব্যাটারির সাথে শেয়ার করে এখান দিয়ে আপনাকে দেয়। আর যখন এসিতে শিফট হয়ে যায়, এই সাইড সম্পূর্ণ অফ হয়ে যায়, তখন এসিতে এখানে রিলের মাধ্যমে জাস্ট এসি এখান থেকে এখানে কানেক্ট হয়ে যায়। কিন্তু এই জেনেসিস আইপিএসের এটা ওই যে ব্রিজ আমাদের যে ফিল্টারিং বোর্ডটা কিন্তু এটার আউটারে এখানে হওয়ার কারণে এটা 24 ঘন্টা ইউজ হয়। মানে কি, আপনার সোলার থেকে হয়ে যাও এই ব্রিজ মানে ফিল্টারিংটা কাজ করতেছে, এসি থেকে হয়ে যাও এটা ফিল্টারিংটা কাজ করতেছে, তখন কিছুটা হয়ে যাও আপনার বিদ্যুৎ লস হয়। তো আমার সাজেশন হইল বা আমি যেটা চাচ্ছি সেটা হইল, আমার যে সোলার থেকে যত উৎপন্ন হচ্ছে, সাপোজ আমার এই সোলার প্যানেল থেকে 100 টাকা উৎপন্ন হচ্ছে বা 100 ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আমার যদি মোটামুটি যারা 3 নম্বর ইউজার, হ্যাঁ, এখান থেকে ধরেন 100 ওয়াট উৎপন্ন হচ্ছে। এই 100 ওয়াট এখানে কি হয়, যখন আমি এখানে একটা এমপিপিটি কন্ট্রোলার বসাচ্ছি, মানে এটাকে আমি কন্ট্রোল করতেছি, বাধা দিচ্ছি, তারপরে এখানে আইসা আইপিএস মেশিনের মধ্যে ঢুকতেছে বা ইনভার্টারের মধ্যে ঢুকতেছে, ওখানে কনভার্ট করার জন্য বা ইনভার্ট করার জন্য ওখানে কিছু সিস্টেম লস হচ্ছে, এখানে ওভারহিট ইস্যুর কারণে সিস্টেম লস হচ্ছে। এতগুলো জায়গা সে ব্যারিয়ার খাইয়া বাধা খাইয়া
যখন এখানে আসে আপনার আউটপুটে আসে দেখা যায় 100 টাকা 50 টাকা হয়ে যাচ্ছে, মানে পুরো 50% লস। আর আপনার যদি এখানে কোনো এমপিপিটি না থাকে, কোনো না থাকে, তাইলে দিনের বেলায় যা পাবেন আপনি সম্পূর্ণ 100% এখানে এই আইজিবিটি দিয়া ইনভার্ট হইয়া কয়েলের মাধ্যমে করে এই ক্যাপাসিটারের মাধ্যমে হইয়া আপনি মোটামুটি 100% না হইলেও মোটামুটি 90% আপনি ইউজ করতে পারবেন। এখানে এই ধরনের এই বর্তমান ইনভার্টারগুলো আমি কয়েকটা নামও বইয়া দিচ্ছি। ডিজে, ডিসি, এরা বলতেছে আপনি চাইলে এই মেশিনটা ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন, ব্যাটারি ছাড়াও চালাইতে পারবেন। এটার ভিতরে কোনো ট্রান্সফরমার নাই, ডাইরেক্ট সোলার থেকে আইজিবিটির মাধ্যমে 8 থেকে 10টা আইজিবিটির মাধ্যমে এখানে ক্যাপাসিটার আছে, এখানে কয়েল আছে, 2টা কয়েল বা 3টা কয়েল দিয়া এরা এখানে হিট সেন্সিং আছে, সেন্সরের মধ্যে হিট সেন্সর লাগাইয়া মোটামুটি ইউজ করতেছে। এটা ডিজে ডিসি আছে, তারপরে গো টু আছে ইনভার্টার এরকম। এখন এছাড়াও পাকিস্তানালারা অনেক মানে পাকিস্তানি এটা গত 9 মাস বা 1 বছর ধরে এরা এরকম চায়না এই টেকনোলজিটা ইউজ করে অনেক ইনভার্টার তৈরি করতেছে। এতে কি সুবিধা হচ্ছে দেখেন, বর্তমানে নর্মাল আমি তো আমার প্যানেল লাগাবো চিন্তা করছি 5টার উপরে, সে জায়গায় আমার 2টা ফ্যাটা প্যানেল আর 2টা বাল্ব প্যানেল, সেখান থেকে আমার ডেইলি আসতেছে হইলেও অ্যাভারেজে দেখা যাচ্ছে এই 1100 ওয়ার্ডের মাধ্যমে আমি এমপিপিটি দিয়ে আপনাদেরকে ইউটিউবে বা অনেক জায়গায় ভিডিও বারবার শেয়ার করি যে 1100 ওয়ার্ডের মধ্যে আমি মোটামুটি 1 কিলোওয়াট পাই। তারপরে ওই যে বাকি ফাটা 2টা থেকেও মোটামুটি ধরেন আমি আরও 500 পাই। তার মানে আমি অ্যাভারেজে 1500 থেকে 1600 ওয়াট ডেইলি আমার সোলার থেকে উৎপন্ন হয়, কিন্তু আমি খরচ করতে পারি মাত্র 500 থেকে 600। বাকিটা আমার সম্পূর্ণ অয়েস যাচ্ছে। কেন অয়েস যাচ্ছে? এই জন্য আমি চাইলেও আমার সুগার মধ্যে মানে আমার আইপিএসের মধ্যে কারেন্টের সুগার মানে চালাইতে পারতেছি না। কেন? ওই যে কয়েকটা ইস্যু যে ওর ক্ষমতা 2000 ওয়াট, আমার 500 থেকে 600 চলতেছে, কিন্তু যে ইন্ডাকটিভ লোডের কারণে স্টার্টিং যে পাওয়ারটা টান দেয় এটা তো আমি ম্যানেজমেন্ট করতে পারতেছি না। আমি যখনই আমার যদি হাউস লোড সব চালাইতে যাই, যে আমার ফ্রিজও কানেকশন করা আছে, কথার কথা আমি এই মুহূর্তে চুলা চালাবো, অথবা এগুলো তো আমার বাড়িতে তো আমি একা না, মেয়েদের এত সময় আছে, মেয়েরা তো লাইন থাকবে, আপনি চালাবেন আপনার পরিবার। তো এখন আপনাকে বলতে হবে যে তুমি ফ্রিজ 3টা বন্ধ করো বা ফ্রিজ 2টা বন্ধ করো, এখন চুলা চালাও, এখন চুলা বন্ধ করো, এখন ইয়া চালাও। তো এটা কিন্তু আসলে লোডটা কিন্তু ঠিকই 2000-এর বেশি না, কিন্তু ওই যে ইন্ডাকটিভ লোড ধপ করে স্টার্ট হয়ে বাইরে যে আপনার মেশিনটাকে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট মানে কন্ট্রোল করতে পারতেছে না। এই কারণে আমি যেটা শিফট করতে চাচ্ছি এই যে ইনভার্টার টেকনোলজিতে। কোনটা? ট্রান্সফরমার লেস, যেটার মধ্যে কোনো এই যে কন্ট্রোলার, কোনো ব্যারিয়ার নাই। সোলার থেকে যা পাবো পুরাপুরিটাই আমি ইউজ করব দিনের বেলায়। তখন ওই মুহূর্তে আমার বাসার যত লোড, পানির পাম্প, চুলা, ফ্রিজ, যতক্ষণ সূর্যের আলো থাকবে 5টা থেকে 6টা প্যানেল যদি লাগাই, বা সর্বোচ্চ যাদের বেশি লোড তারা 8টা, মোটামুটি 6টা প্যানেল যদি লাগাই, 6টা প্যানেল লাগাই যায়, এটা ফাটা প্যানেল হইলেও কোনো সমস্যা নাই, ওটা মেনটেনেন্স করে নেওয়া যায়। 6টা প্যানেল দিয়ে আমি যদি দিনের বেলায় সকাল মোটামুটি 6টা থেকে শুরু হয়, এটাকে আমি 6টা না ধরে মোটামুটি 7টা বা 8টা থেকেই ধরি আমি। 6টা থেকে আপনি 7টা পর্যন্ত হয়তো কম লোড চালাইতে পারবেন। কারেন্টের চুলা, পানির মোটর, ফ্রিজ এগুলো যদি চালাইতে আপনাকে 8টা থেকে ধরতে হবে। 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, মোটামুটি 3টা পর্যন্ত, 2, 4, 6, 7, 7 থেকে 8 ঘন্টা আপনি আপনার হাউসের যত লোড আছে। আমরা কিন্তু পানির মোটর চালাবো ধরেন 11টা থেকে 12টার সময়, আমরা তো এমন না যে রাতের বেলা পানির মোটর চালাবো। রান্না করবো কখন? দিনের বেলায়। ফ্রিজগুলো যদি আমার দিনের বেলায় যদি 8 ঘন্টা বা 10 ঘন্টা চলে আমার সব লোড, আর রাতের বেলায় চলে আমার মিনিমাম লোড কি লাইট, ফ্যান, ওই সময় আমার এই সোলার থেকে না আসতে হবে। সুতরাং সবার জন্য ভালো বুদ্ধিমানের কাজ হইল আপনারা এই প্রযুক্তিতে চলে আসা। 3 নম্বর প্রযুক্তি, 5টা ফাটা প্যানেল হোক আর ভালো প্যানেলই হোক, কেনার পরে 5টা বা 6টা আপনি যদি এই ডিজে ডিসি অথবা গো টু এই ধরনের অনেক ইনভার্টার আছে, যেটা ক্রাউন বলে, মানে পাকিস্তানের আলাদা, পাকিস্তানে উৎপন্ন হচ্ছে, ইন্ডিয়াতে উৎপন্ন হচ্ছে, চায়নাতে উৎপন্ন হচ্ছে, এগুলো ইউজ করেন এবং 5টা প্যানেল ইউজ করেন। দিনের বেলা আপনার ম্যাক্সিমাম চাহিদাগুলো কিন্তু খরচগুলো এখান থেকে করা যাচ্ছে। আর রাত যখনই আপনি ধরেন দিনের বেলায় সূর্যের আলো নাই, কিছু নাই,
তাই এখানে যে এই যে ব্রিজ রেকটিফায়ার বা রিজে যেটাই বলেন, এই আপনার যখন এই সাইডটা বন্ধ হয়ে যাবে তখন আপনার এখানে কানেকশন হয়ে যাবে। তো এটা হলো আমার চাহিদা এবং আমার আশা। রিকমেন্ডেশন তো বোঝাই দিলাম, কিন্তু ওই যে জেনেসিসের যেটা দেখাইলাম যে আমার আইপিএসটা 2000 ওয়াট, 2000 ওয়াট ওর ক্যাপাসিটি, কিন্তু আমি 2000 ওয়াট খরচ করতে পারতেছি না। ওটাকে আমার 500-600 ওয়ার্ডের মধ্যেই সীমিত রাখতে হচ্ছে। হয়তো বা সর্বোচ্চ 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য যদি আমার 3টা ফ্রিজ একসাথে স্টার্ট হয়, তাহলে সে ওখানে সর্বোচ্চ হয়তো তখন যায় হয়তো ধরেন 1800 বা 2000 লোডে অন হচ্ছে। এখন সর্বোপরি আমি চেষ্টা করতেছি যে এটাকে হয় আমার খুব ইমিডিয়েট আমি এই টেকনোলজিতে শিফট করব, আর ওই জেনেসিস আইপিএসটাকে আমি আমার স্ট্যান্ড বাই বা নর্মাল কিছু লোড চলার জন্য, যেহেতু আমরা ক্যাটাগরিতে বোঝাই দিছি, আমরা এখানে 3টা ক্যাটাগরি করেছি। এই যে একটা হলো ডিসি টু ডিসি স্মল সিস্টেম, এটা তো আমার বাসায় আছে অনেক আগ থেকে। দ্বিতীয়ত হলো যেটা বর্তমানে আমি আছি, এটা হলো ডিসি টু এসি, ছোট অল্প পরিসরে কয়েকটা ফ্যান কয়েকটা লাইট এসে। কিন্তু আমি যদি সোলার থেকে সরাসরি দিনের বেলা আমার সকল লোড, ওয়াশিং মেশিন, পানির পাম্প, তারপরে হলো এই কারেন্টের চুলা, রান্না করা, যেহেতু গ্যাসের শর্ট এখন বাংলাদেশে, সূর্যের আলো থেকে যদি আমি এসব সব কিছু যদি দিনের বেলায় পাইতে পারি, তাই কেন আমি এই প্রযুক্তিতে যাব না? খরচ তো বেশি হচ্ছে না। খরচ যদি আমি দেখাই জেনারেলি, খরচ হবে ধরেন আমার 6টা প্যানেল, 6টা প্যানেলের দাম পড়বে হলো আমার 5টা প্যানেলের দাম 60-70 হাজার। 70 হাজারের ধরো আমি 6টা প্যানেলের দাম 70 হাজার পড়বে না, তারপরে আমি 70 হাজার ধরলাম 6টা প্যানেলের দাম। আর এরকম একটা মেশিনের দাম পড়বে ধরেন আমার 60-70, ধরেন 1,20,000 বা 1.5 লাখের মধ্যে যদি আমি দিনের বেলায় আমার সকল লোড চালাইতে পারি, তাই আমার ব্যাটারি দরকার নাই। তো ব্যাটারি প্রয়োজনে আমি রাত্রেবেলা ব্যাকআপের জন্য ছোট ছোট রিক্সার ব্যাটারি ছোট 60টা কিনে নিব। 60টার দাম পড়বে ধরেন যদি আমি 3,000 বা 4,000 করি, 3-4 12,000, 12,000 টাকার আমি ব্যাটারি কিনে নেব। 12,000 টাকার ব্যাটারি এই 70,000 বা 60,000 টাকাই ধরি, বেশি ধরি, 70,000 টাকা আমার প্যানেল, আর ওই মেশিনটার দাম ধরেন 70,000 বা আর একটু বেশি দিলাম বা 80,000 দিলাম। তাই মোটামুটি এই যে 1.5 লাখ টাকার মধ্যে আমি আমার হাউস বোট সব চালাইতে পারতেছি, একেবারে সব, ইনক্লুডিং আপনার চুলা, ফ্রিজ, তারপরে পানির মোটর, যা ইচ্ছা রান্না বান্না সব যদি আমি এটা দিয়ে করতে পারি দিনের বেলায়। আর এখানে আমি ছোট পরিসরে 12,000 টাকা ব্যাটারি লাগাবো শুধুমাত্র এটাকে স্টেবল রাখার জন্য, ভোল্টেজটাকে। তাই যে এটা হলো সবচেয়ে উত্তম বুদ্ধি। যারা বুদ্ধিমান তারা বুঝে নেবে, এবং আমি নিজেও এদিকে শিফটিং হতে চাচ্ছি। আর স্কোয়ার বা মডিফাই স্কোয়ার ওয়েবের লিমিটেশনগুলো তো বোঝাই দিলাম। যদিও জেনেসিস এই স্কোয়ার ওয়েবের যে অনেক সমস্যা সেটাকে ওভারকাম করছে তাদের এই মেশিনে, মডিফাই জেনেসিসের এই ইয়াতে, কিন্তু তদুপরি এটা আমার মনে হয়েছে না, এটা এখনো পর্যন্ত বা আমাদের জন্য মডিফাই স্কোয়ারে কিছুটা লাভ হইলেও ব্যাকআপ বেশি ভালো পাই, কিন্তু আমি তো আমার ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারতেছি না। সে স্টার্টিংয়ে 280-র উপরে টান দিচ্ছে। তারপরে আমার ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এইসব ম্যানেজমেন্টের কারণে আমি আমার এয়ারটাও চালু করতে মানে আইপিএসের ফুল ক্যাপাসিটিও আমি ইউজ করতে পারতেছি না। লাইক আমারটা 2000, আমি কনস্ট্যান্ট 1800 চালাবো। আমার এখন যখনই আমার ইন্ডাকটিভ লোড নিচ্ছে তখনই সে এটা সীমা ছাড়াই যাচ্ছে। এখন সর্বোপরি আমি কি করতেছি, বুদ্ধি করছি এটাই যে আমার আইপিএসের যে অ্যাম্পিয়ারটা আমি কন্ট্রোল করতেছি। ভোল্টেজ যেহেতু আমি কন্ট্রোল করতে পারতেছি না, ভোল্টেজ আমি 280 থেকে 150-এর মধ্যে রাখছি, মানে সর্বনিম্ন 150 ভোল্ট, সর্বোচ্চ 280 ভোল্ট। আর এটা যদি আমার পিওর সাইন ওয়েভ হইতো বা ভোল্টেজটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমি এটার হাই ভোল্ট সেট আপ করতাম হইব 250-এর মধ্যে, যেহেতু অ্যাপ্রুভ আছে 260 আমি কখনো দিতাম না, যদিও হোমের জন্য সেফটি আপ টু 260 পর্যন্ত। আমি 250 দিতাম এর হাইস্ট বোল্ট, আর লোয়েস্ট বোল্ট দিতাম হইল 190। কিন্তু স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে বলেন আর এসি কারেন্টের ক্ষেত্রে বলেন, কখনো এটা স্টেবল থাকে না। আর স্কোয়ার ওয়েভে তো আমারটাতে দেখা যাবে, আমারটা 280 দিয়ে স্টার্ট হয়, তারপরে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পরে সে আস্তে করে 250-এর নিচে নামে,
এটা থাকে হইল 232 থেকে 242। আবার যদি আপনি ফুল লোড চালান একেবারে 2000-এর মধ্যে ধরেন 1600, 1700 বা 1800 চালান, তখন মোটামুটি এই ভোল্টেজটা থাকবে 220 বা 223-এর মধ্যে। আবার যখন আপনি লোড কমাই দেবেন, এটা ভোল্টেজ 242-এ চলে যাবে। এই যে ঝামেলা, মানে ইন্ডাকটিভ লোড আর রেজিস্টিভ লোডের ম্যানেজমেন্ট ঝামেলা, এই যে ভোল্টেজের ঝামেলা। আবার সোলার থেকে যখন ফুল স্পিডে আসে, ধরেন আমার ভোল্টেজ আছে, আমারটা 24 ভোল্টেজের মেশিন, তো ওখানে তখন সোলার থেকে আসে 29 ভোল্টেজের মতো, ধরেন 14×2=28, 29-এর কাছাকাছি বা 29-এর চেয়ে একটু বেশি। তখন কিন্তু আমার আউটপুট ভোল্টেজ কিন্তু অনেক বেশি, কারণ হচ্ছে সোর্স থেকে যখন বেশি ডিসি ভোল্ট পাচ্ছে, ভোল্টেজও হাই পুরা, তখন সে কিন্তু আউটপুটও কিন্তু ভোল্টেজ বেশি দেয়। আবার যখন এটার বিপরীত সমস্যা, এটা যেরকম ব্যবস্থা অনুপাতিক, মানে এ বাড়লে এবারে, এ বাড়লে এবারে সেম। আবার এটার ব্যবস্থা মানে কি, লোড যখনই বাড়বে এটা একে অন্য বিপরীত, তখন ভোল্টেজ কমে যাবে। আবার লোড যখন কমে যাবে তখন ভোল্টেজ বেড়ে যাবে। এই যে স্কোয়ার ওয়েভের এত ঝামেলা, আগে তো অনেক বেশি ঝামেলা ছিল এই স্কোয়ার ওয়েভে, যেমন হামিং করা, তারপরে হইল মেশিন রিস্টার্ট হওয়া, তারপরে ক্যাপাসিটার নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ, তারপর ফ্যান আস্তে ঘোরা, ফ্যান জোরে ঘোরা। তারপরে আমাদের যে বর্তমানে আমরা ম্যাক্সিমাম SMPS কম্পোনেন্ট ইউজ করি, লাইক আমাদের এলইডি টিভির মধ্যে কিন্তু SMPS কম্পোনেন্ট আছে, অ্যাডাপ্টার আছে এরকম, মোবাইলের চার্জার অ্যাডাপ্টার, ফ্যান এসিডিসি অ্যাডাপ্টার, সোজা কথা এগুলো সব SMPS টেকনোলজি। এই সব জায়গায় যদি এসবগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভোল্টেজ হলো 260-এর নিচে, এখন আমার মেশিনটাই ধম করে স্টার্ট হচ্ছে 280-তে, যদিও এটা বেশিক্ষণের জন্য না, 2-3 সেকেন্ডের জন্য। এরপরে সে এটাকে কমায় নিয়ে আস্তে আস্তে 250-এর মধ্যে আনতে ওর 20 থেকে 30 সেকেন্ড সময় লাগে। এর মধ্যে আবার যদি আপনার ঘরে কোনো লোড না চালান, সকাল ভোরে ভোরে একেবারে ঘুমে আসছেন আপনি, কোনো লোড চলতেছে না, সোলার থেকে ফুল স্পিডে কড়া রোদ পাইছে, মনে করেন যে ভোল্টেজ উঠে গেছে 29-30, তখনই সে এদিকে আউটপুট ভোল্টেজ দিয়ে দিল অনেক বেশি, মনে করেন 270, 280, 275, তখনই আপনার ডিভাইসগুলো নষ্ট হয়, যদি এইরকম কোনো SMPS ডিভাইস যদি লাগানো থাকে। তো এত ঝামেলা করার তো কোনো ইয়া নাই। যদি আমি এই যে আমার যে সোলার সিস্টেমটা করছি, যে 4টা সোলার প্যানেল, একটা MPPT কন্ট্রোলার, একটা MPDC কন্ট্রোলার, একটা জেনেসিস IPS মেশিন, সব মিলাই তো মোটামুটি আমার 2.5 লাখ 3 লাখ টাকা খরচ হয়ে গেছে। যদিও আমি খরচ হওয়ার কারণে আমি তখন শিখছি, রিসার্চ পারপোজ বুঝছি, এখনো পর্যন্ত রিসার্চ করতেছি। তো সর্বশেষ আমি যে রিসার্চ করার পরে যেটাতে এসে দাঁড়াইলাম, সেটা হলো এটা, যে আমি 5টা থেকে 6টা প্যানেল কিনবো। সেটার দাম হইল এখন প্রত্যেকটা প্যানেল ধরেন 550, ধরেন পরে হইল 11,000 করে, আমি ধরলাম হইল 12,000 ধরলাম, তাই যে 5-12 60, বা 6টা যদি আমি প্যানেল কিনি, 6টা প্যানেলের দাম 70,000। তারপরে এই যে একটা মেশিন যেটা বললাম যে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে, ডিজেডিসি বা GO2 বা এরকম অনেক কোম্পানির আছে যারা বলতেছে সরাসরি ব্যাটারি ছাড়াই চলে। হ্যাঁ, এগুলো সরাসরি ইনভার্টার, এগুলোর ভিতরে কোনো ট্রান্সফরমার নাই, এগুলো IGBT আর এই ক্যাপাসিটার দিয়া, ওগুলো দিয়ে যদি আমি আমার হোম লোড চালাইতে পারি দিনের বেলায় সব, তাই ওই একটা মেশিনের দাম পড়তেছে, আমি ধরি 10 কিলোওয়াটের দাম ধরি, তাই তো 1 লাখের উপরে। আর যদি আমি 6.2, আমার হোমের জন্য 6.2 যথেষ্ট, তাই ধরেন আমি 80 থেকে 85,000, 80,000-ই ধরলাম ওই মেশিনের দাম, বা 85,000-ই ধরি আমি, তাই যে 1,55,000, হ্যাঁ মোটামুটি। আর আমি ব্যাটারি কিনবো সর্বনিম্ন দামি, ধরেন 12,000 টাকা, মোটামুটি 1.5 লাখ বা 1,70,000-এর মধ্যে আমি আমার দিনের বেলায় সব লোড, আবারও বলছি দিনের বেলায় কিন্তু আমরা সর্বোচ্চ আমাদের লোডগুলো চালাই, কি ওয়াশিং মেশিন বলেন, চুলা বলেন, পানি উঠানো বলেন, হ্যাঁ রান্না বান্না বলেন, সব এগুলো যদি আমি দিনের বেলায় সারতে পারি এবং আমার লোড যদি আনলিমিটেড আমি দিতে পারি, তাই রাতের বেলায় কারেন্ট গেলে ওই যে আমার 12,000 টাকার ব্যাটারি থেকে যদি আমি 1-1.5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাই, তখন আমার লাইট ফ্যান চলবে, অন্য কিছু চলবে না। তাই এটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং এটাই হলো সোলার সিস্টেমের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি। ওই যে MPPTর দিন শেষ, তারপরে হইল ট্রান্সফরমার, আয়রন কোর বেস ট্রান্সফরমারের দিন শেষ, SMPS-এরও দিন শেষ, SMPS-এর দিন নাই, MPPT-র দিন নাই, এগুলা সব মান্দাতার আমাদের। এখন লেটেস্ট টেকনোলজি হলো ট্রান্সফরমার ব্যতীত যে IGBT দিয়ে যে সোলার ইনভার্টারগুলো, নামও বলে দিলাম, DJDC, GO2, এরকম অনেক কোম্পানির আছে, ওগুলো নিয়ে মোটামুটি 1-1.5 লাখ টাকা খরচ করলে আমি গ্যাস খরচ থেকে বাঁচতেছি। একটা গ্যাস সিলিন্ডারের দাম 1500-1600 টাকা,
তারপরে ওই আমার পানি কাপড় ধোয়া, তারপরে রান্না বান্না, তারপরে পানি উঠানো, তারপরে মোটামুটি সব কিছু যদি আমি সূর্যের আলো থেকে পাই, যে হারে বাংলাদেশের দুর্যোগ হয়ে কারেন্ট থাকে না 7 দিন, তারপরে এদের বিদ্যুতের কারখানায় আছে, উৎপন্ন হয় না, তাহলে আমার তো দরকার নাই এত করার। আমি যদি বিদ্যুৎ, উদাহরণস্বরূপ এই যে এবার আমি আমার 2 খাবারের উদাহরণ দিই। আমার 2 খাবার মধ্যে 1 খাবার বাসায় দুর্ভাগ্যবশত আর সৌভাগ্যবশতই বলেন, আমি এই যে বন্যা হওয়ার আগে নোয়াখালী দাগনমিয়াতে সোলার লাগাই দিয়েছি 5টা প্যানেল দিয়া। আর আরেক খাবার বাড়িতে, তারা যখনই হাঁটু পরিমাণ পানি উঠছে, ঘর বাড়ি ফ্রিজের মধ্যে সব মালপত্র রাইকা কোনো কিছুই বাইর করে নাই, কোনো রকম উঠে ঢাকায় চলে আসছে। আর হইল কি ছোট খাবার বাসায়, তারা ওই পুরা এই বন্যার মধ্যে 7 দিন 10 দিন কারেন্ট ছিল না, কিন্তু ঠিকই তারা কারেন্ট পাইছে, ইউজ করতে পারছে, তাদের কোনো কিছু নষ্ট হয় নাই, বরঞ্চ অনেক আশেপাশে অনেক লোককে তাদের মোবাইল, তাদের লাইট ফ্যান চার্জ করতে দেওয়ার সুবিধা করে দিতে পারছে। তো সর্বশেষ আজকে এই ভিডিও, এটাই এক্সক্লুসিভ ভিডিও আমি যেটা বললাম, এই যে স্কোয়ার ওয়েবের যে পায়ের বাইরে যে সেফটি পোর্টেজ ডিভাইস ইউজ করার পরে এটা যে ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে এতটা ধারণা পাওয়া, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ, ভিডিও অনেক বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।